আলেম জ্ঞানীদেরকে ছাপলা ছাত্র থেকে শুরু করে হাজার হাজার আলেমদেরকে গুম খুন হত্যা করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। এদেশের বাবাইয়ের প্রতিটা সেক্টরে তার নিজের আত্মীয়করণ করেছিল। আল্লাহর গজবে তারা ধ্বংস হলো। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আসলে সামনে যেতে পারছি না। হুজুর আসবে এখন, আপনাদের বিশেষ মেহমান। তাদের এই দিকতে ভালোই ছিল, ওদিকে বৃষ্টি, কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টি। আমরা কি চলে যাব? মুফতি আমির হামজার আলোচনা কি সবাই শুনবেন? তাহলে একটু ধৈর্য ধরে বসতে হবে, কারণ রক্ত দিয়েছেন, এই জমিনকে লাল করেছেন। হাজার হাজার তরুণ সাধারণ ছাত্রর জীবনের রক্তের বিনিময়ে আপনারা ভয় পান নাই। যে জাতি রক্ত দিতে পারে সেই জাতি 2 ঘন্টা সময় বৃষ্টির ভিতরে দিতে পারবে কি পারবে না? তাহলে কেউ উঠাউঠি করবো না। যদি বৃষ্টি খুব জোরে হয় সাইড নেব। কথা বলেন ঠিক কিনা? কেউ আমরা আলোচনা না শুনে যাব। যেমন আমার আগের ভাই কথা বলতেছিলেন, সভাপতির যিনি আসনে ছিলেন, যদি আজকে এই ফ্যাসিবাদী সরকার থাকতো, মুফতি আমির হামজার মতন লোক এই ময়দানে আসা সম্ভব ছিল না। এই যে আমার রফিক ভাই বললেন না, কোনাবাড়িতে মাহফিল ছিল, সেখানে 140 ধারা জারি করেছিল। আপনি মুসলমান বলে দাবি করবেন, কাবা শরীফে যাবেন, এদিকে আলেমদেরকে আপনি হত্যা করবেন, আপনি মুসলমান না। কথা বলে ঠিক কিনা? যেই জাতি কোরআনকে সম্মান দিতে পারে না, যেই জাতি আলেমদেরকে সম্মান দিতে পারে না, মুসলমান বলে দাবি করাই তাদের জন্য একটা ভুল। কথা বলে ঠিক কিনা? আপনি ওদিকে সেজদা দিবেন আর আলেমদেরকে রাতের অন্ধকারে আপনি হত্যা করবেন, গুম করবেন, নাটক করবেন। এই গাজীপুরে জঙ্গির নাটক করে 9 জনকে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজ 1 বছর পাড়ি দিয়েছে, বাংলাদেশে একটা জঙ্গি ধরা পড়ে নাই। তার মানে যা হয়েছে সব নাটক। কথা বলে ঠিক কিনা? নাটকের শেষ আছে কিনা? দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে, দিল্লির মাল দিল্লি চলে গেছে। টেনশন আছে? আমার ভাইয়েরা, সময় নেই, এই জন্য আলোচনা সামনে যেতে পারবো না। মেহমানকে আনতে পারবেন, সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, একটা কথা আমি আপনাদেরকে বলি, 1500 বছর আগে একটা যুগ ছিল, সেই যুগের নাম কি? জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়া। এই জাহিলিয়া শব্দের অর্থ ছিল মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। যেই যুগে খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, ধর্ষণ, মানুষের কোনো গণতন্ত্র ছিল না, অধিকার ছিল না, এমন একটি যুগের নাম ছিল, সেটা জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়া। 1500 বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম, আওয়ামী জাহিলিয়া। ওটা ছিল আইয়াম আর এটা ছিল আওয়াম। খালি মুখটা গোল করে ছেড়ে দিলে হবে। শব্দ ওয়ার্ড কিন্তু প্রথমে একই। কথা বলে ঠিক কিনা? আওয়াম আর আইয়াম। কথা বুঝতে পারছেন? তাহলে সেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়া আর আমরা পেয়েছিলাম আওয়ামী জাহিলিয়া। আমার ভাইয়েরা, আলোচনা ছিল সামনে, কিন্তু যেতে পারছি না। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, উহুদ পাহাড়টা ছিল 6.5 কিলোমিটার লম্বা, আর আমাদের নির্যাতন অত্যাচার যা হয়েছে আমাদের যে ওপরে, আমাদের এই সময়টা ছিল 15.5 বছরের রাস্তা লম্বা। কথা বলে ঠিক কিনা? আমাদের ওপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, স্বয়ং আল্লাহ দেখেছে এই জাতির প্রতি, এই মুসলমানদের প্রতি যে গজব। আলেমরা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছে। কথা বলে ঠিক কিনা? এই কাশেমপুর কারাগারে আমি 7 বার এসেছি মুফতি আমির হামজার জন্য। আমার ভাইয়েরা, চোখের পানি বারবার ফেলে ফেলে চলে গেছি। একবার খালি সাক্ষাৎ পেয়েছিলাম। এই জন্য সামনে আলোচনা রাজনীতিকে দিতে, আর রাজনীতি করবো না কেন ভাই? এখনই তো করার সময়। কথা বলে ঠিক কিনা? কারণ 15.5 বছর, যেমন আমার ভাই বললেন, ভাইজান বলে কথা বলার সুযোগ পাই নাই। এখনো যদি কথা না বলিতে, মরার পরে কথা বলবেন নাকি? যদি কথা বলেন ঠিক কিনা? তো তারপরে আমি আজকের এই মাহফিলটি হচ্ছে এলাকার শ্রোতাভাজন এলাকাবাসী, আপনারা এই কালিয়াকোর মৌসাকের মানুষের এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন। রাসূল বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ। এই মসজিদে যারা করছে, যারা সমর্থ, যারা টাকা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, এটা বৃথা যাবে। মাওলানা মুফতি ইউসুফ আলী সাহেব যে মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছেন, সমর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, একটা টাকা বৃথা যাবে না। আমাদের প্যাট ছিল 2024 সালে, আগে যে প্যাটগুলো ছিল আমাদের, এক একজন এমপি মন্ত্রীর প্যাট ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি টাকা
সব পেটের ভিতরে ঢুকাইছে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারপরও তারা শান্ত হয় নাই। আল্লাহ পাক এমন শান্ত করে দিল, কথা বলতে হবে। আল্লামা সাইদি কথা বলেছিলেন, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা কি ঠিক আছে? পৃথিবীর ইতিহাস একবারে 300 এমপি পালাতে বাধ্য হয়েছে, পৃথিবীর ইতিহাস। আমি শ্রীলঙ্কায় গিয়েছিলাম, দেখেছি সেকেন্ড করে অবস্থা খারাপ, কিন্তু 300 এত এমপি পালাই নাই, কথা ঠিক কিনা? কারণ তাদের গজবে তারা পালিয়েছে, তাদের উপর আল্লাহর লানত ছিল, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানালেন, আল্লাহ পাক বলেন, ও নবী, এই পৃথিবীতে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন যারা মেনে নিবে আমি আল্লাহ তাদের জীবন আলোকিত করে দিব। কোরআন যারা মানবে তাদের জীবন আলোকিত করে দিবেন কে? জোরে বলেন কে? আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ দুনিয়া থেকে তাদের লাঞ্ছিত করবে। ইতিহাস 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঐশীর বাবা জুনায়েদ বাবু নগরীর দাড়ি টেনে ধরেছিল, পানি পানি চেয়েছিলেন, তিনি পানি দিতে চান নাই, পোশাক করে তিনি খাওয়াতে চলেছেন। জুনায়েদ বাবু নগরী আল্লাহর কাছে ওই দিন হাত তুলে বলেছিল, আল্লাহ, যেই মানুষটি আমার উপরে অত্যাচার করলো, আল্লাহ তাকে তুমি এমন মৃত্যু দিও, এমন ভাবে লাঞ্ছিত করো, দুনিয়ার পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে ঐশীর বাবার মৃত্যু ইতিহাস হয়ে বাংলার জমিনে আছে কিনা? এই জন্য যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, রাসূল বলেন, আলেম হতে পারো না আলেমের বাবা হও, হাফেজ হতে পারো না হাফেজের বাবা হও, দাদা হও, নানা হও, শ্বশুর হও, কপাল খুলে দিবেন কে? আমার ভাইরা, এই জন্য আমরা সময় নষ্ট করব না। একটা কথা বলি, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরাউনের ভিতরে, ফিরাউন এবং মুসা আলাইহিস সালামের ভিতরে যেই সম্পর্ক, যেটা বিদ্বেষ, যেমন ফিরাউন মুসা আলাইহিস সালামকে মানতে পারলেন না, ফিরাউন 3টা দাবি করলেন। ফিরাউন তার দলবলকে ডেকে বললেন, আমার কাছে আমি খোদা দাবি করেছি, আমাকে খোদা মানাতে হবে, মানতেই হবে, আমি ক্ষমতায় থাকতে চাই সারা জীবন। এ কি করলে থাকা যাবে, কিভাবে খোদা মানবে, তাড়াতাড়ি তোমরা পরামর্শ দাও। ফিরাউনের চামচাগুলো বললেন, বোর্ড বসান, যদি আপনি 3টা সংক্ষিপ্ত কথা বলি, কোরআন শরীফের বাইরে না তাফসিরের ভিতরে, আমার ভাইরা মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাহিনী আছে কিনা? ফিরাউন বললেন 3টা জিনিস। কি সেই 3টা জিনিস? সঙ্গে সঙ্গে বললেন, আপনি যদি ক্ষমতায় থাকতে চান আর যদি আপনি খোদা আপনাকে মানাতে হয়, 3টা জিনিস আপনি করবেন। সর্বপ্রথম আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিবেন, তাহলে এই জাতি মূর্খ হয়ে যাবে, আপনাকে এমনিই খোদা মেনে নেবে। ফিরাউন বললেন, চমৎকার বুদ্ধি, চমৎকার পরামর্শ। আমার ভাইয়েরা, এমন একটা সময় ছিল আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উদ্ভাট সৃজনশীল কুথাচির মানুষ বলো, বানর থেকে মানুষ তৈরি হয়ে গেল, বাংলা ফালাফি শুরু হয়ে গেল। শিক্ষা ব্যবস্থায় 2জন নাস্তিক ছিল, একজন চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাস নৌফিল প্রতিমন্ত্রী, আর সাতপুরের এক ডাইনি মহিলা। এই 2জন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ফিরাউন বললেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে কি আমি খোদা হতে পারবো? বলে অবশ্যই। 2 নম্বর বললেন, আপনি এদেশের যারা জ্ঞানী, যারা আলেম আছে তাদেরকে আপনি হত্যা করে ফেলেন। ফিরাউন বললেন, কি করব, এত মানুষ হত্যা করা সম্ভব? বললেন, তাহলে আপনি খোদা হবেন না, কারণ এই জাতি জ্ঞানী আলেম যদি হয়, এই আলেমরা জ্ঞান ছড়াবে, মানুষের দ্বারে দ্বারে কোরআনের কথা বলবে, হক কথা বলবে, তাহলে আপনাকে তো কেউ খোদা বলে মানবে না। ফিরাউন বললেন, তাহলে কি করব? বলে, আলেম এবং জ্ঞানীদেরকে হত্যা করেন। ওই জামানায় লক্ষাধিকের বেশি আলেম জ্ঞানীদেরকে ফিরাউন হত্যা করে ফেলল। 3 নম্বর পয়েন্ট বললেন। ফিরাউন বললেন, কি করা যায়? বললেন, 3 নম্বর পয়েন্ট যদি আপনি মানাতে পারেন, আপনি যদি মানাতেই পারেন। ফিরাউন বললেন, 3 নম্বর পয়েন্টটা তাড়াতাড়ি বলো। বললেন, আপনি যদি প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করতে চান, খোদা মানাতে যদি আপনার হয়, আপনার প্রাইমারি সেক্টর থেকে শুরু করে, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যত জায়গা আছে, প্রতিটা ডিপার্টমেন্ট, প্রতিটা সেক্টরে আপনার আত্মীয়করণ করা লাগবে, আপনার দলের লোকদেরকে সব সেক্টরে বসানো লাগবে, বাইরের কারোর হলে হবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা?
আমার ভাইয়েরা, ফিরাউন ছিল মিশরের, উনি কি পুরুষ না মহিলা? জোরে বলেন, পুরুষ না মহিলা? ও গাজীপুরবাসী, ফিরাউন ছিল মিশরের পুরুষ ফিরাউন, আর আমার দেশে যিনি ছিলেন 15.5 বছর, উনি হচ্ছেন লেডিস ফিরাউন। কথা কি ঠিক? একই কায়দায় ঠিক ছিল। ওনারও 3টা পয়েন্ট ছিল, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল,